আজ ঢাকায় নামছে -8 মডেলের নতুন উড়োজাহাজ, যোগ হচ্ছে বিমানের বহরে। ৭৪ আসন সহ থাকছে আধুনিক সুযোগ সুবিধা। আগামী বাজেট হবে বিনিয়োগ বান্ধব, জানালেন সালমান এফ রহমান। বিদেশি বিনিয়োগ টানতে কাজ করবে বিডা। টানা পতনের পর উত্থানে শেয়ার বাজার, স্থিতিশীলতা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থাকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্রিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হচ্ছে আরেকটি নতুন উড়োজাহাজ। -8 মডেলের উড়োজাহাজটি কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বম্বার্ডিয়ার অ্যারোস্পেসে উড়োজাহাজটি তৈরি করেছে। ৭৪ আসন বিশিষ্ট -8 উড়োজাহাজটি পরিবেশ বান্ধব এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে G2G ভিত্তিতে কেনা 3টি -8 প্লেনের প্রথমটি গত বছরের ২৭ ডিসেম্বর বিমানের বহরে যুক্ত হয়েছে। উড়োজাহাজগুলো বহরে যুক্ত হওয়ার পর অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে যাত্রীদের উন্নত মানের সেবা দিতে পারবে বিমান। এ নিয়ে আরো জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সোহেল রানা। রানা, -8 মডেলের উড়োজাহাজটি ঢাকায় অবতরণ করেছে কি, এবং এই উড়োজাহাজটি কোন রুটে পরিচালনার পরিকল্পনা আছে বিমানের? আসলে আপনি যেমনটি বলছিলেন যে কানাডার নামী একটি কোম্পানি হ্যাভিল্যান্ড কোম্পানি থেকে কিন্তু আজকে উড়োজাহাজটি নিয়ে আসার কথা রয়েছে, এবং এই উড়োজাহাজটি এখনও এসে পৌঁছায়নি। কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো যে আসছে কিনা, কারণ হচ্ছে এই উড়োজাহাজটি এসে পৌঁছালে এখানে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী তিনি কিন্তু এটি উদ্বোধন করবেন এবং গ্রহণ করবেন, এবং যে বিমান গ্রহণের যে প্রক্রিয়া সেগুলো কিন্তু তারা এখান থেকে করবেন। তবে এখন পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মী সহ এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এখনো অবস্থান করছি, এবং আমরা অপেক্ষা করছি যে যখন এসে এই বিমানটি পৌঁছাবে তারপরেই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কানাডার কাছ থেকে বুঝে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে, এবং বুঝে নেওয়ার পরেই সেটি বাংলাদেশ বিমানে আসলে নতুন করে যুক্ত হবে। এবং এই বিমানটি কিন্তু অত্যাধুনিক বিমান, এবং এটি -8 মডেলের কিন্তু নতুন বিমান, একেবারে নতুন বিমান। এবং যাত্রীদের যে আসলে একটি অভিযোগ ছিল যে বাংলাদেশ বিমানে ভালো বিমান নেই, তা কিন্তু এই বিমানগুলো নতুন বহরে যুক্ত হওয়ার ফলে কিন্তু সেই অভিযোগগুলো দূর হচ্ছে। এবং আমরা এই যে -8 মডেলের যে নতুনগুলো বিমান, এই বিমান আসার পরে কিন্তু বাংলাদেশের বিমান বহরে 21টি বিমান যুক্ত হবেন, এবং পর্যায়ক্রমে এই বিমানগুলো যখন আসছে তত কিন্তু এই বিমান সেবা এবং অভ্যন্তরীণ রুটের কিন্তু বিভিন্ন রুটে নতুন নতুন রুটে কিন্তু বিমান যুক্ত হচ্ছে এবং নতুন রুট চালু হচ্ছে, যার ফলে আমরা দেখছি যে বিমান সেবায় যাত্রীদের যে একটি সেবা যে একটি মান সেটি কিন্তু বাড়ছে বিমানের, এবং সেই সঙ্গে রাষ্ট্রের একটি যে নতুন বিমান যুক্ত হচ্ছে সেটিও কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু। জানাবেন যে 3টি -8 প্লেনের 2টি চলে এসেছে বলা যায়, তো তৃতীয়টি কবে নাগাদ বিমানের বহরে যুক্ত হতে পারে? বিমানের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে মার্চের মধ্যেই যে 3টি বিমান আসার কথা ছিল সবগুলো এসে পৌঁছাবে। তবে যেহেতু করোনার সময়ে একটি দীর্ঘ বিরতি ছিল, এবং করোনার কারণে এটি আগেই বুঝে নেওয়ার কথা ছিল, যার কারণে করোনার সময়ে কিছুটা দীর্ঘতি এসেছে। তবে আশা করা যাচ্ছে মার্চের মধ্যেই 3টি বিমানই নতুন বহরে যুক্ত হবে, এবং এগুলো যুক্ত হওয়ার মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ বিমানে 21টি বিমান, যেটি দেশের ইতিহাসে প্রথম যে কোনো বিমান কোম্পানির এতগুলো বিমান বহরে যুক্ত। এবং এটির মাধ্যমে আমরা দেখছি নতুন টোকিও ফ্লাইট এবং হচ্ছে চায়নার ফ্লাইট, সেই সঙ্গে বিভিন্ন নতুন রুটগুলো খোঁজা হচ্ছে, যেসব জায়গায় মানুষের চাহিদা রয়েছে, যেসব জায়গায় মানুষ ভিড় রয়েছে, যেসব জায়গা থেকে মানুষ অন্যান্য বিমান ব্যবহার করতো তারা যেন বাংলাদেশের বিমান ব্যবহার করে আসতে পারে সেটি কিন্তু দেখা হচ্ছে। তো এখনকার মতো আমার কাছে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। -8 মডেলের বিমান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা। জানাবো আরো কিছু খবর।
আসছে অর্থ বছরের বাজেট ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। করোনা পরবর্তী বিদেশি বিনিয়োগ আকর্ষণের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ফরেন ইনভেস্টর চেম্বারের ওয়েবিনারে এ কথা জানান তিনি। এ সময় সালমান এফ রহমান বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কর ব্যবস্থা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে সব জটিলতা অনেক কমেছে। কর ব্যবস্থা সহনশীল করতে এর আওতা বাড়ানোর কথাও জানান তিনি। এই সময় সালমান এফ রহমান বলেন, দেশে থাকা সকল বৈধ বিদেশি করোনা টিকা পাবেন। বিদেশি ব্যবসায়ী ও বৈধ কর্মী এখন তাদের পরিবারকে করোনা টিকা পেতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার আহ্বান জানান সালমান এফ রহমান। আগামী অর্থবছরের বাজেট হবে ব্যবসা বাণিজ্য সহায়ক। বিদেশি বিনিয়োগের সব বাধা অপসারণে আমরা কাজ করছি এবং তা অব্যাহত থাকবে। তবে ব্যবসায়ী সংগঠনগুলোকে সামনের দিনের সম্ভাবনা ও এর সাথে খাপ খাওয়াতে করণীয় নির্ধারণ করে সরকারের সাথে কাজ করতে হবে। দেশে কর্পোরেট কর হার বেশি হয়, বিদেশি বিনিয়োগ কম আসছে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। সকালে রাজধানী বিডা ভবন এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। সিরাজুল ইসলাম বলেন, অন্যান্য দেশের তুলনায় এদেশে কর্পোরেট কর বেশি বলে অভিযোগ বিদেশিদের। এই বাড়তি করের কারণে অন্যান্য সুবিধাগুলো দেখছেন না তারা। তবে আসছে বাজেটে কর্পোরেট কর হার কমাতে আলোচনা চলছে বলে জানান তিনি। বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, বিদেশিদের কাছে দেশের বিনিয়োগের ইতিবাচক দিক তুলে বিডার সাথে কাজ করবে বেটার বাংলাদেশ ফাউন্ডেশন। 2 বছর যৌথভাবে কাজ করতে একটি সমঝোতা স্মারক সই করেছে দুই সংস্থা। যখন একজন বিনিয়োগকারী বিনিয়োগ করবে তখন কিন্তু এটি চোখে পড়ে যে এখানে কর্পোরেট ট্যাক্স রেট কত। যখন দেখে যে ভিয়েতনামে এটি 20% আর বাংলাদেশে এটি 25% কিংবা 32.5%, তখন কিন্তু এটি চোখে পড়ে। আমরা সরকারের সাথে এই বিষয়টি নিয়ে আসলে দেন দরবার করছি যে আমাদের কর্পোরেট। এবারে শেয়ার বাজারের খবর। টানা 5 দিনের পতন কাটিয়ে ইতিবাচক অবস্থানে ফিরেছে দেশের 2 শেয়ার বাজার। তবে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়লেও কমেছে লেনদেন। এছাড়াও ডিএসইতে দর বেড়েছে 55 ভাগ প্রতিষ্ঠানের। বুধবার লেনদেন শেষে ডিএসই এক্স সূচক 67.92 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5385 পয়েন্টে। মোট লেনদেন হয়েছে 530 কোটি 35 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 61 কোটি 46 লাখ টাকা কম। হাতবদল হওয়া 343টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 190টির, কমেছে 35টির এবং দর অপরিবর্তিত 118টি প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 207.02 পয়েন্ট। এদিকে গেল এক মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন হারিয়েছে 36,000 কোটি টাকার বেশি। এ ধরনের পতনের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। আর পতনের কারণ বের করে ডিএসইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নিয়ন্ত্রক সংস্থার বহু চেষ্টার পরও পতনের ধারা থেকে বের হতে পারছে না দেশের শেয়ার বাজার। শুধু গত সপ্তাহেই 4,000 কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। টানা 5 সপ্তাহের পতনে 36,000 কোটি টাকা উধাও শেয়ার বাজার থেকে। সম্প্রতি বাজারে এই অবস্থা তৈরি হয় মূলত 21 জানুয়ারি থেকে। এরপর গত 23 কার্যদিবসে ডিএসই প্রধান সূচক কমেছে 519 পয়েন্ট। এছাড়া কমেছে অনেক বড় বড় কোম্পানি শেয়ারের দামও। বাজারের এমন টানা দর পতনকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। পরবর্তী 4 দিন 5 দিন দাম কমতে থাকে, তারপর আবার হঠাৎ করে 100-150 পয়েন্ট বেড়ে যায়। এ থেকে মনে হয় যে বাজারের এই প্যাটার্নটা থেকে মনে হয় যে এটা একটা স্বাভাবিক মার্কেট ফোর্সের যে অ্যাপ্লিকেশন, যে প্রাইস ডিসকভারি থ্রু মার্কেট ফোর্সেস, এটা হচ্ছে না। এটা বোধহয় কোনো কৃত্রিম ভাবে বাজার চালানো হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, বাজারের এ পতনে বিনিয়োগকারীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। টানা পতনের কারণ বের করে ঢাকা স্টক এক্সচেঞ্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সংস্থার মুখপাত্র। আমরা দেখতেছি আসলে যে কোনো ধরনের রং ডুইং আছে কিনা, এবং এটা রেগুলার দেখতেছি, রেগুলার কন্টিনিউ আছে, কিছু কাজ হচ্ছে, তথ্য কালেকশন মানে আপনার অফলাইন সার্ভিসের মাধ্যমে করতেছি। আর এই মুহূর্তে কোনো ফর্মাল ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি করার কোনো পরিকল্পনা কমিশনের নাই। তবে এই যে এর আগে যে 2 দিন মানে অনেক বেশি ডাউন হলো, ওই 2 দিনের জন্য আমরা স্টক এক্সচেঞ্জকে বলছি ইনভেস্টিগেশন করে নিতে হবে। বাজার বিশ্লেষকরা বলছেন, বেশি লোকসান থেকে বাঁচতে অনেকে শেয়ার বিক্রি করছেন। মূলত এই কারণেই কমছে লেনদেন। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
440 কোটি 75 লাখ টাকার 4টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অনুমোদনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 2টি, শিল্প মন্ত্রণালয়ের 1টি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের 1টি প্রস্তাব তুলে ধরা হয়। এতে কেরানীগঞ্জ থেকে মুন্সিগঞ্জের হাসারা পর্যন্ত মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 180 কোটি 9 লাখ টাকা এবং 90 কোটি 72 লাখ টাকায় কর্ণফুলী ফার্টিলাইজার থেকে 30,000 টন গ্র্যানুলা ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রতি টন সারের দাম ধরা হয়েছে $356। করোনা পরিস্থিতি বিবেচনায় গ্রাহকের ঋণ পাওয়ার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। আগে রেটিং 60 পাওয়ার বাধ্যবাধকতা থাকলেও পরিমাণ ও গুণগত মান বিবেচনায় 55 পেলে এখন ঋণ পাবেন গ্রাহকরা। মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। আগে পরিমাণগত ও গুণগত মান বিবেচনায় 60% কম নম্বর পেলে সে গ্রাহককে বিবেচনায় রাখা হতো না। তবে কোনো গ্রাহক গুণগত রেটিংয়ে যত নাম্বারই পান না কেন পরিমাণগত রেটিংয়ে 45% নম্বর না পেলে তাকে অগ্রহণযোগ্য রেটিং দেওয়া হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, গ্রাহক 75-এর বেশি পেলে চমৎকার, 75 থেকে 65-র মধ্যে থাকলে ভালো এবং 65 থেকে 55-এর মধ্যে থাকলে প্রান্তিক রেটিং দেওয়া হবে। হঠাৎ করে বিদেশি মদের আমদানি কমে যাওয়ায় বেড়েছে দেশে তৈরি মদের চাহিদা। তবে এই চাহিদা পূরণ করতে পারছে না দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। কর্পোরেশনের চেয়ারম্যান বলছেন, আধুনিকায়ন না হওয়ায় সক্ষমতার পুরোটা ব্যবহার করা যাচ্ছে না। রাজস্ব বিভাগের কড়াকড়িতে বেশ কিছুদিন ধরে দেশে বিদেশি মদের বৈধ সরবরাহ কমেছে। এই সুযোগে বিদেশি মদের মোড়কে ভেজাল মদ বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে সাম্প্রতিক সময়ে। ক্লাব, বার, রেস্তোরাঁয় এখন মদ পাওয়া দুষ্কর। বিদেশি মদ না মেলায় দেশে তৈরি কেরু অ্যান্ড কোম্পানির পানীয়র চাহিদা এখন বাড়তি। চুয়াডাঙ্গায় দর্শনায় এই ডিস্টিলারি ইউনিটে উৎপাদনের চাপও বেড়েছে। সংস্থাটি বলছে, আগে দৈনিক 3000 লিটার মদ তৈরি হলেও এখন হচ্ছে 6000 লিটারের বেশি। ইদানিং আসলে ব্যাপকভাবে আমাদের চাহিদা বেড়ে গেছে। হয়তোবা এই বিভিন্ন মানুষের মৃত্যুজনিত কারণে হোক, যে কোনো কারণে হোক, আমাদের চাহিদা অনেক বেড়ে গেছে। দেশের এই চাহিদার কারণে মানুষ যাতে ভেজাল ফরেন লিকার খেয়ে ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণে আমরা এক শিফট থেকে আমরা 2 শিফটে আমরা শ্রমিক নির্বাচন করে আমরা 2 শিফটে এই ফরেন লিকার এখন উৎপাদন করছি। চিনি তৈরির জন্য আখ মারাইয়ের পর উপজাত দ্রব্য চিটাগুড় থেকে তৈরি হয় এই মদ। বর্তমানে উৎপাদন হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের 8 ধরনের মদ। উৎপাদন প্রক্রিয়া আধুনিক না হওয়ায় ভালো বাজার থাকলেও কাঙ্ক্ষিত সফলতা মিলছে না বলে দাবি চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যানের। কেরু অটোমাইজেশনের জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি, তো এটা শেষ হতে একটু সময় লাগবে। ওইটা শেষ হলে আমরা পুরো জিনিসটাই অটোমেশনের আওতায় চলে আসবে, বোটলিং থেকে শুরু করে এবং ওই যেটাকে ক্যাপিং করা বলি, সব কিছু অটোমেশনে চলে আসবে। তখন হয়তো আমরা ইচ্ছে মতো প্রোডাকশন বাড়াতে পারবো। বছরে 1,30,000 লিটার মদ উৎপাদনের সক্ষমতা থাকলেও কেরু অ্যান্ড কোম্পানি উৎপাদন করতে পারছে মাত্র 50 ভাগ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদের প্রথম জানাজা সেগুনবাগিচার কচিকাচার মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এর আগে সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। ভোর 5:30টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান। খন্দকার ইব্রাহিম খালেদের বয়স হয়েছিল 80 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের কোটপাড়া মসজিদে বাদ এশা জানাজা শেষে ব্যাংকপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। নিউমোনিয়া আক্রান্ত হয়ে প্রথমে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হন। খন্দকার ইব্রাহিম খালেদ 1998 থেকে 2000 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। দেশে ব্যাংকিং সেক্টরে যে দুর্নীতি, এগুলো তখনও 4 দশক আগে এত লেখালেখি হতো না, এবং পরে সাহস করে ব্যাংকিং সেক্টরের কথা বলার মতো লোকও ছিল না। খালেদ ভাই তখন কিছু কথাবার্তা বলা শুরু করলেন, এবং সেটা এরশাদের আমলেই। আপনারা ওনার জন্য সকলে দোয়া করবেন। উনি কচিকাচার মেলায় দীর্ঘদিন ছিলেন, দেশে অনেক ভালো কাজের সাথে জড়িত ছিলেন। সবার কাছে দোয়া চাই।
শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আজ ঢাকায় নামছে -8 মডেলের নতুন উড়োজাহাজ, যোগ হচ্ছে বিমানের বহরে। ৭৪ আসন সহ থাকছে আধুনিক সুযোগ সুবিধা। আগামী বাজেট হবে বিনিয়োগ বান্ধব, জানালেন সালমান এফ রহমান। বিদেশি বিনিয়োগ টানতে কাজ করবে বিডা। টানা পতনের পর উত্থানে শেয়ার বাজার, স্থিতিশীলতা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থাকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।